ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম হলো এ ড্রিম লাইক দ্য ট্রু লাভ। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা নৌকায় একটি মেয়েকে দেখতে পাই, তার হাত পা বাঁধা ছিল। সে আমাদেরকে বলে, আমার নাম পেন, আমি এক গরিব কৃষকের ঘরে জন্মেছি। গ্রামের ম্যাজিস্ট্রেট নদীর দেবতাকে আমাকে উৎসর্গ করে দেবে করে নিয়ে এসেছে। আমার বাবা আমার মুক্তিপণের টাকা দিতে পারেনি, তাই এখন আমাকে নদীর দেবতার কাছে উৎসর্গের জন্য পাঠানো হচ্ছে। আমি কি আর বাঁচতে পারবো? এরপরেই হঠাৎ করে নৌকায় পানি উঠতে শুরু করে। সে সেখানে পড়ে থাকা একটা হেয়ার পিন দিয়ে তার হাতের দড়ি খুলে পানিতে ঝাঁপ দেয়। একটু পরে আমরা তাকে তীরে দেখতে পাই। তবে হঠাৎ করেই কিছু লোকেরা বলতে থাকে ওই মেয়েটা যাতে কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। এরপর দেখা যায় পেন অন্য আরো অনেকগুলো মেয়ের সঙ্গে একটা ঘরে আছে, এবং এখানে আমরা বুঝতে পারি ওই ম্যাজিস্ট্রেট মূলত গ্রাম থেকে গরিব মেয়েদের উৎসর্গ করে দেওয়ার নাম করে ধরে নিয়ে আসে, আর এরপর সে শহরে তাদেরকে বিক্রি করে দেয়। এখানে একটি মেয়ে কান্না করলে আর একজন বলে কান্না করে কোনো লাভ নেই, এদের হাত থেকে আমরা কোনোভাবেই বাঁচতে পারবো না, তাই আমাদের ভাগ্য আমাদের মেনে নিতে হবে। কিন্তু পেন তার ভাগ্য মেনে নিতে চায় না। সেখানে আমরা আরেকটা ছেলেকে দেখতে পাই, এর নাম ওয়েন সু। সে এখানকার কিছু বই ঘাটাঘাটি করে বুঝতে পারে এই ম্যাজিস্ট্রেট এখানকার মেয়েদের বিক্রি করে দেবে। এদিকে পেন সেই ঘরের দরজা খুলতে চায় এবং বাকি মেয়েদের ডাক দিয়ে বলে, এরপর আমাদের ভাগ্যে কি হবে আমরা জানি না, তবে আমরা যদি চেষ্টাও না করি তাহলে পরে আমাদের পস্তাতে হতে পারে। এরপর সবাই মিলে সেই দরজা ভাঙার চেষ্টা করে। তারা দরজা ভেঙে ফেলে। তখনই পেছন থেকে ওয়েন সু সেখানে চলে আসে। পেন মনে করে সে হয়তো তাদেরকে মারতে এসেছে, তাই সে চাকু নিয়ে তাকে আঘাত করতে যায়, তবে ওয়েন সু তাকে আটকায়। ওই সময় বাকি মেয়েরা দৌড়ে পালাতে চাইলে সৈনিকদের হাতে তারা সবাই মারা যায়। পেন নিজের চোখের সামনে এগুলো দেখে সে হতবাক হয়ে যায়। তখন পেছন থেকে ওয়েন সু তার বুকে আঘাত করে। সেই লোক বলে, ভালো করেছো, এবার এদের সবাইকে দাফন করে দিতে হবে। মাঝরাতে ওয়েন সু সেই সব কবরের কাছে গিয়ে পেনকে খুঁজে বের করে। সে তার আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। হঠাৎ করেই পেনের জ্ঞান ফিরে আসে, আর সে বলে, আপনি দয়া করে আমাকে মারবেন না। সে বলে, তুমি ভয় পেও না, আমি এখানে একটা রাজ্যের কাজে এসেছিলাম। আমি যদি তোমাকে আঘাত না করতাম তাহলে ওরা তোমাকে মেরে ফেলতো। পেন বলে, তার মানে আপনি আমাকে বাঁচিয়েছেন, আমি আপনার এই ঋণ কোনোদিন ভুলবো না। এরপরে ওয়েন সু তাকে এক জোড়া জুতা এনে দেয়। পরে সে তাকে নিজের ঘোড়ায় বসিয়ে নিয়ে যেতে থাকে আর বলে, তোমার বাড়ি কোথায় বলো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিই। বাড়ির কথা শুনে পেন চুপ হয়ে যায়, কারণ তাদের সংসারে অনেক অভাব। তার ছোট একটা ভাইও আছে, তবে সে কোনো কাজ করে না, শুধু সারাদিন খায়। ওয়েন সু মনে করে সত্যিই হয়তো এটা তার বাড়ি, তাই সে চলে যায়। একটু পর সেই লোক পেনকে বলে, তোমার দামের টাকা আমি তোমার বাড়িতে দিয়ে এসেছি। পেনের মা চিৎকার করতে করতে বাইরে আসে, তবে পেন মনে মনে বলে, মা এসো না, আমি আর ওই বাড়িতে যেতে পারবো না, তোমরা ভালো থেকো। এই লোক তার নাম জিজ্ঞেস করলে সে বলে তার নাম বাউইন, আর এখন থেকে আমরা তাকে বাউইন বলেই ডাকবো। এরপরে দেখা যায় পেন ওয়েন ফ্যামিলি নামে একটা বড় পরিবারে দাসী হিসেবে গেছে। এখানকার বড় যে দাসী, সে বলে তোমাকে এই বাড়ির ছোট মেয়ে চাউনিয়াং এর খেয়াল রাখতে হবে। এরপরে সে সেখানে গেলে চাউনিয়াং তাকে আপু বলে ডাক দেয়। বাউইন বলে, আমি একটা দাসী। তখন বাড়ির মহিলা বলে, সমস্যা নেই, ও যদি তোমাকে আপু ডাকতে চায় ডাকুক। এরপর সে বলে সবাইকে তাদের সঙ্গে বসে খাবার খেতে। বাউইন অবাক হয়ে যায় যে এই বাড়ির লোকেরা দাসীদেরকে সাথে নিয়ে খাবার খেতে বসে। তখনই এই বাড়ির ছেলে ওয়েন সু সেখানে আসে। বাউইন তাকে দেখে অবাক হয়ে যায়। সে মনে মনে বলে, হয়তো আমি তাকে বলেছিলাম যে আমি তার উপকার কোনোদিন ভুলবো না, এই কারণেই তার ঋণ পরিশোধ করার জন্য আমি এখানে এসেছি। হঠাৎ করেই সেখানে একজন সেবক এসে বলে, রাজকুমারী আমাদের ওয়েন সু মাস্টারকে নিয়ে যেতে চায়। বাড়ির মহিলা বলতে থাকে, রাজকুমারী রাজ্যের সব ভালো ঘরের হ্যান্ডসাম ছেলেদের নিজের প্যালেসে নিয়ে রাখে, তার নজর যদি আমাদের ওয়েন সুর উপর পড়ে তাহলে ওর ভবিষ্যৎ একদম নষ্ট হয়ে যাবে, তুমি পালিয়ে যাও। কিন্তু ওয়েন সু বলে, আমি পালিয়ে গেলে তো রাজকুমারী আপনাদেরকে ছাড়বে না। তারা বলে, তুমি আমাদের চিন্তা করো না, তুমি পালিয়ে যাও। ওই সময় বাউইন বলে, আমার কাছে একটা উপায় আছে। এই সিজনে বসন্ত হয়, যদি আমরা এরকমটা দেখাতে পারি যে মাস্টারের বসন্ত হয়েছে, তাহলে তাকে কেউ নিতে চাইবে না। এতে তারা রাজি হয়ে যায়। রাতের বেলা বাউইন রং নিয়ে ওয়েনসুর ঘরে আসে। সে তার বুকে রং করছিল। ওয়েনসু বলে, আমি তোমাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু জানতে পারি পেন নামে নাকি সেখানে কেউ থাকে না। আমি তো জানতাম না যে তুমি নাম বদলে ফেলেছো। তুমি নিজেকে কেন বিক্রি করলে? তখন সে বলে, আমার মা অসুস্থ,
মায়ের ওষুধ কেনার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি যদি নিজেকে বিক্রি করে দিই তাহলে আমার মা আর কয়েক বছর বাঁচতে পারবে। কথা বলতে বলতেই সে ওয়েনসুর গায়ে রং করে দেয়। এরপর দেখা যায় অনেক দাসদাসীরা ওয়েনসুর ঘরে ধোঁয়া দিচ্ছিল। রাজকুমারীর একজন লোক সেখানে এসে যখন ওয়েনসুর এই অবস্থা দেখে তখন সে সেখান থেকে চলে যায়। এরপরে ওয়েনসুকে তার বাবা মা আপাতত এখান থেকে চলে যেতে বলে। ওয়েনসু চলে যাওয়ার আগে একবার বাউইনের দিকে তাকায়। বাউইনের হাতে তখন ওয়েনসুর রুমাল ছিল, যেটা দিয়ে সে তার আঘাতে ওষুধ দিয়েছিল। এরপর দেখা যায় 5 মাস কেটে গেছে। হঠাৎ করেই একজন দাস বলতে থাকে, আমাদের ওয়েনসু মাস্টার ইম্পেরিয়াল এক্সামে প্রথম হয়েছে। সবাই তো ভীষণ খুশি হয়ে যায়। তবে এর মধ্যেই রাজসেনারা সেখানে চলে আসে। ক্যাপ্টেন বলে বিবাহিত মেয়ে এবং 15 বছরের নিচে যারা আছে তারা বাদে বাকি সবাইকে জেলখানায় বন্দি করার আদেশ দেওয়া হয়েছে। ওয়েনসুর বাবা বলে, কিন্তু আমি তো কিছুই করিনি। ক্যাপ্টেন বলে, মিস্টার সং রাজ্যের বিরুদ্ধে অনেক কাজ করেছে এবং আপনি তার বন্ধু ছিলেন, তাই আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে। ওয়েনসুর মা তাড়াতাড়ি সবাইকে ভেতরে নিয়ে টাকা পয়সা বের করে দেয় আর দাসদাসীদেরকে এখনই পালিয়ে যেতে বলে। বাউইন বলে, ছোট ম্যাডামকে কে দেখবে? তখন বড় মহিলা বলে, তুমি চাউনিয়াংকে নিয়ে যাও, ওর বড় বোনের শ্বশুরবাড়িতে দিয়ে আসবে। এরপর দেখা যায় তারা চাউনিয়াং এর বড় বোনের শ্বশুরবাড়িতে আসে। তবে এখানকার গার্ডেরা তাদেরকে ভেতরেই যেতে দেয় না, এমনকি ভেতর থেকেও কেউ আসে না। অর্থাৎ চাউনিয়াং এর বড় বোন এই ঝামেলায় জড়াতে চায় না। এরপরের বৃষ্টির মধ্যে বাউইন চাউনিয়াংকে নিয়ে এই বাড়ি থেকে ওই বাড়ি দৌড়াচ্ছিল যাতে কেউ তাদেরকে একটু আশ্রয় দেয়। এরপর তারা দুজনেই মাটিতে পড়ে যায়। তখন একজন লোক এসে তাদের মাথায় ছাতা ধরে। এর নাম হলো ট্যাং। একটু পর দেখা যায় ট্যাং তাদেরকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। বাউইন তাকে বলে, আমার পরিবারে এখন কিছু সমস্যা হয়েছে, আমার একটা থাকার জায়গার এখন খুব প্রয়োজন। ট্যাং বলে, তাহলে তুমি এখানে থাকতে পারো, এটা আমাদের পুরনো বাড়ি, এখানে কেউ থাকে না। বাউইন বলে, আমি তাহলে আপনাকে ভাড়া দিয়ে দেব। ট্যাং বলে, এ বিষয়ে আমরা কাল কথা বলবো। এই বলে সে চলে যায়। একটু পরেই চাউনিয়াং কেঁদে ওঠে। সে বলে, আমার বড় আপু আমাকে ছেড়ে দিল, আমি আমার বাবার কাছে যাব, আমি মায়ের কাছে যাব, বড় ভাইয়ার কাছে যাব। বাউইন তখন তাকে দুটো মার্বেল দেখায় আর বলে, এগুলো আলোতে ধরলে দেখো এর ভেতর থেকে কত সুন্দর রোশনি বের হয়। জীবন কখনো থেমে থাকে না। যেহেতু আমরা বেঁচে আছি তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যাতে ভালো করে বাঁচতে পারি, নিজেরাই নিজেদের আলো হতে পারি। আজ থেকে তুমি আমার পরিচয়ে বাঁচবে, তুমি আমার ছোট বোন, তোমার নাম বাজো। এরপর দেখা যায় আরো কয়েক মাস কেটে গেছে। বাউইন এখন নিজেদের খরচ চালানোর জন্য নদীর পাড়ে এসে খাবার বিক্রি করে। হঠাৎ সে শুনতে পায় উপরে দুজন লোক কথা বলছে যে ওয়েন পরিবারের কাউকে মেরে ফেলা হয়নি, তারা জেলে আছে। বাউইন এই কথা শুনে তাদের কাছে যায় এবং পুরোটা জানে। এরপর দেখা যায় সে বাজোকে নিয়ে জেলখানায় এসেছে। বাজোর বাবা মা তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। বাজো বলে, মা আমার নাম এখন বাজো। বাউইন নিচে বসে বলে, আমাকে ক্ষমা করে দিন, ওনার পরিচয় আমি কি দেব, তাই ওনাকে আমি আমার নিজের বোনের পরিচয় দিয়েছি। বাজোর বাবা বলে, একদম ঠিক কাজ করেছো, তুমি আমাদের জন্য যেটা করেছো এটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। বাজো তার ভাইয়ের কথা জিজ্ঞেস করে, তখন তার বাবা মা বলে, ওকে তো জেলখানায় বন্দি করা হয়নি, জানি না ও কোথায় আছে। তখনই তাদের সময় শেষ হয়ে যায়, তাই তাদেরকে সেখান থেকে চলে যেতে হয়। এরপরে 3 দিন পরের সিন দেখানো হয়। আজ রাজ্যে একটা ফেস্টিভ্যাল আছে। বাউইন পানিতে অনেকগুলো ল্যান্টার্ন দেখে প্রার্থনা করতে শুরু করে। সে বলে, যে আমার জীবন বাঁচিয়েছে সে যেন ভালো থাকে, সে যেন আবার তার পরিবারের সঙ্গে এক হতে পারে। মুহূর্তেই সেখানে ভিড় হয়ে যায়। সবাই বলতে থাকে, ওই দেখো রাজকুমারী আসছে। দেখা যায় রাজকুমারী নৌকায় করে আসছে। রাজকুমারীর কোলের কাছে একটা ছেলে শুয়ে আছে। সবাই বলতে থাকে, শুনেছি রাজকুমারী নাকি নতুন আরেকটা টয় বয় এনেছে। বাউইন ভালো করে তাকে দেখে, তখন সে চিনতে পারে। সে মনে মনে বলে, ইম্পেরিয়াল এক্সামে প্রথম হওয়া লোক কি করে রাজকুমারীর টয় বয় সেজে থাকতে পারে? সে কি এমনটা করছে যাতে তাকে জেলে না যেতে হয়? তখন বাজো তাকে দেখে চিনে ফেলে আর বলে, এটা তো আমার ভাই। ওয়েনসু তাদেরকে দেখতে পায়। পরে দেখা যায় বাজো ঘরে এসে রাগ করছে। আমাদেরকে এই অবস্থায় ফেলে সে রাজকুমারীর প্যালেসে আনন্দে জীবনযাপন করছে। আড়াল থেকে ওয়েনসু এসে একবার তাদের দেখে যায় যে তারা আসলে এখন কোথায় থাকে। বাউইন ওয়েনসুর নামে আজেবাজে কথা বললে বাজো বলে, আমার মনে হচ্ছে কোনো সিরিয়াস বিষয় আছে, নয়তো ভাইয়া এরকম কাজ করতেই পারে না। বাউইন বলে, সে তোমার ভাই, সে কেমন মানুষ সেটা আমার থেকে ভালো তুমি জানো, তাই তোমাকে ধৈর্য রাখতে হবে। এদিকে আমরা রাজকুমারীকে দেখি। অনেকজন লোক সেখানে তার কাছে কিছু রিপোর্ট করতে এসেছে। রাজকুমারী ঝাও ওয়েনসুকে ওইসব রিপোর্ট নিতে বলে। তারা বলে,
একটা টয় বয় আমাদের রিপোর্ট গ্রহণ করবে? রাজকুমারী মাছের খাবার ছুঁড়ে দিয়ে বলে, কোনো সমস্যা আছে? তখন তারা চলে যায়। রাজকুমারীর পার্সোনাল গার্ড বলতে থাকে, আমরা সপ্তম রাজকুমারকে খুঁজে পেয়েছি, যে কিনা এখন বৌদ্ধ মন্দিরে একজন প্রিস্ট হিসেবে আছে। ওই সময় ওয়েনসু মনে মনে বলে, এটাই আমার সুযোগ। এদিকে দেখা যায় বাউইন আজকে বৌদ্ধ মন্দিরে এসেছে। সে একটা মা আর মেয়েকে প্রার্থনা করতে দেখে নিজের কথা মনে করে। একদিন তার মা তাকে বলেছিল যে সে চায় বাউইন যাতে সুন্দর একটা পরিবারে যেতে পারে, সে যাতে সম্মানের সাথে বাঁচতে পারে। বর্তমানে বাউইন বলে, মা, আমি তোমার কথা রাখতে পারিনি। এরপরে সে এসে প্রার্থনা করতে থাকে। তখন সে ওয়েনসুকে দেখতে পায়। সে তাকে দেখে তার পিছু করতে থাকে, তবে এরপর সে তাকে হারিয়ে ফেলে। হঠাৎ করেই পেছন থেকে ওয়েনসু তাকে ধরে। ওয়েনসু চলে যেতে থাকলে সে বলে, আমি আপনাকে বিশ্বাস করি। আমি জানি আপনি রাজকুমারীর সাথে আছেন, হয়তো কোনো কারণে আপনি হয়তো পারবেন আপনার পরিবারকে আবার এক করতে। ওয়েনসু চাওনিয়াং এর খেয়াল রাখার জন্য বাউইনকে ধন্যবাদ দেয়। এরপর সে সপ্তম রাজকুমারের সঙ্গে দেখা করতে যায়। সে বলে, রাজকুমারী আসছে, অলরেডি সে আপনার খোঁজ পেয়ে ফেলেছে। সপ্তম রাজকুমার বলে, আমি জানি তুমি যুবরাজের হয়ে কাজ করো। যুবরাজকে গিয়ে বলে দিও আমি আমার ওয়াদা ভাঙবো না, আমি কখনোই রাজকুমারীর দলে যোগ করব না। আর তুমি রাজকুমারীর সাথেই থেকো, যাতে তার প্রত্যেকটা প্ল্যান তুমি জানতে পারো। বাউইন এক প্রিস্টের কাছে অনেকগুলো আচার বিক্রি করেছে। সে টাকা হাতে নিলেই দেখতে পায় এদিক দিয়ে রাজকুমারী আসছে আর ওই দিক দিয়ে ওয়েনসু আসছে। ওয়েনসু ধরা পড়ে যাবে, তাই বাউইন দৌড়ে তার কাছে গিয়ে তাকে একটা থাপ্পড় মারে আর বলে, আমার সঙ্গে এতদিন সময় কাটিয়ে এখন বলছো তুমি আমার সঙ্গে বিয়ে ভাঙতে চাও? স্বপ্নেও না। ওয়েনসু পুরো বিষয়টা বুঝে যায়। সে বলে, দেখো, এই বিষয়ে আমি তর্ক করতে চাই না, তুমি এই টাকা নিয়ে আমার কাছ থেকে চলে যাও। বাউইন নিজের টাকা সেখানে ভরে সেটা ফেলে দেয়। রাজকুমারীর কাছে আসলে ওয়েনসু তাকে সম্মান জানায়। বাউইন রাজকুমারীকে দেখে নিচে বসে ক্ষমা চায়। রাজকুমারী বলে, মেয়েটা অনেক লোভী, মেয়েটাকে মেরে ফেলো। এটা শুনে তো তারা অনেক অবাক হয়ে যায়। তখনই সপ্তম রাজকুমার চিৎকার করে বলে, টেম্পল কোনো মানুষ মারার জায়গা নয়। রাজকুমারী দৌড়ে তার কাছে যায়। সে বলে, ভাইয়া, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। সে বলে, কিসের কথা? তুমি নিরীহ মানুষদের পর্যন্ত ছাড়ো না, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। সে তখন বাউইনকে চলে যেতে বলে, মানে সে তাকে ছেড়ে দিয়েছে। এখানে সিন কাট হয়ে যায়। পরের সিনে দেখা যায় রাজকুমারী আর ওয়েনসু একসঙ্গে দাবা খেলছে। রাজকুমারী বলে, তুমি কি তোমার প্রেমিকার কথা ভাবছো, নাকি তোমার পরিবারের কথা ভাবছো? আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি আমার কথা না শোনো, আমি কিন্তু এক মুহূর্তে তোমার সবকিছু শেষ করে দিতে পারি। ওয়েনসু নিচে গিয়ে বসলে সে বলে, আজ ফেস্টিভ্যালের দিন, আমি তোমাকে অনুমতি দিচ্ছি তোমার বাবা মায়ের সঙ্গে গিয়ে তুমি দেখা করতে পারবে। একবার ভেবে দেখো, আমি তোমার সঙ্গে কত ভালো ব্যবহার করি, অথচ তারপরও তুমি সবসময় এইরকম চেহারা করে রাখো। এইসব পিঁপড়ারা একদম বিরক্তিকর। এই বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এদিকে বাউইন বাড়ি সাজাচ্ছিল। তখন ট্যাং সেখানে আসে। সে বলে, এগুলো রান্না করেছি, তুমি আর বাজো একটু খেয়ে নাও। ওই সময় বাউইন দেখতে পায় ট্যাংয়ের জামা একটু ছেঁড়া। সে তখন সেটা সেলাই করে দিতে থাকে। ট্যাং অনেক বেশি নার্ভাস হয়ে যায়। সে বাউইনকে দেখতে থাকে আর এরপর দৌড়ে চলে যায়। এরপর দেখা যায় বাউইন আর বাজো জেলখানায় বাজোর বাবা মাকে দেখতে এসেছে। বাজো তার বাবা মায়ের হাতে একটা লাল সুতা বেঁধে দেয়। আসলে এটা মূলত ব্লেসিং হিসেবে দেওয়া হয়। বাজোর বাবা বলে, আমার পরিবারের এই অবস্থায় আমার কোনো বন্ধু, আত্মীয় স্বজন কেউ এগিয়ে আসেনি, একমাত্র তুমি, যে কিনা আমাদের কেউই হও না, সে এগিয়ে এসেছো। তাই সম্মানস্বরূপ আমি তোমাকে ড্রিঙ্ক অফার করছি। বাউইন বলে, আপনারা আমার জন্য যা করেছেন তার তুলনায় এগুলো কিছুই না। আমি দাসী হওয়া সত্ত্বেও আপনারা আমাকে অনেক সম্মান দিয়েছেন। বাজোর বাবা বলে, আমার ছেলেটাকে যদি দেখতে পেতাম। বাউইন আর বাজো বলে, ওয়েনসু মাস্টার অনেক ভাগ্যবান, তার কিছু হবে না। আড়াল থেকে ওয়েনসু এসব দেখছিল, তবে তার বাবা মায়ের কাছে যাওয়ার সাহস তার হয় না। সে সেখান থেকে চলে যায়। রাতের বেলা বাজো ঘুমিয়ে পড়লে একটু পরে দেখা যায় ওয়েনসু ড্রিঙ্ক করতে করতে সেই ঘরের সামনে আসে। এরপরেই সে ড্রিঙ্কের বোতলটাকে ছুঁড়ে ফেলে দেয়। শব্দ পেয়ে বাউইন দরজা খুললে ওয়েনসুকে দেখে অবাক হয়ে যায়। সে তাকে ভেতরে নিতে চাইলে ওয়েনসু তার হাতে লাল সুতা দেখে বলে, তোমার কাছে কি এগুলো আরো আছে, আমাকে একটা দেবে? বাউইন নিজেরটাই তাকে পরিয়ে দেয়। এরপরে সে তাকে ভেতরে নিয়ে আসে। তখন সে তার হাতের আঘাত দেখে থমকে যায়। ওয়েনসু বলে, কি হয়েছে, ভয় পাচ্ছ? তুমি জানো আমি কি করি? আমি একটা টয় বয়। টয় বয় এমন জিনিস যে মানুষকে আনন্দ দেয়। আমি যত বড়ই স্কলার হই না কেন, যত শিক্ষিতই হই না কেন, এখন আমি একটা খেলনা।
এখন আমার কোনো মান সম্মান নেই। বাউইন তার জন্য ওষুধ আনতে যেতে চাইলে সে বলে কোনো লাভ নেই, এগুলো 2 দিন পর পর আমার লাগেই। তারপরও বাউইন একটা ওষুধ নিয়ে আসে। বাউইন বলে এভাবে কথা বলবেন না, আপনার বাবা মা শুনলে কষ্ট পাবে। সে বলে আমি ওনাদের মান সম্মান রাখিনি, ওনাদের ছেলে হওয়ার যোগ্যতা আমার নেই। এই সবকিছু শেষ হলে আমি নিজেকে শেষ করে ফেলবো। বাউইন তার মুখে পানি ছুড়ে দেয়। এরপর তাকে বলে আগে নিজের চিকিৎসা করুন। সে বলে মরে যাওয়া অনেক সহজ, পানিতে পড়ে যাবেন বা ছুরি বা দড়ি, মরে যাওয়া কোনো কষ্টের ব্যাপার না, বেঁচে থাকাটাই হলো চ্যালেঞ্জ। আর আমার সম্পূর্ণ ভরসা আছে আপনি আবার সবকিছু ঠিক করতে পারবেন। আপনি যে কাজ করছেন সেটার প্রতি লেগে থাকুন, বাকি কিছু আমি দেখছি। সে তার আঘাতে ওষুধ লাগাতে লাগাতে বলে এত দূর এসে আপনি নিজেকে কষ্ট কেন দিচ্ছেন? যারা আপনাকে ভালোবাসে, আপনি যেই হন না কেন, তারা কখনোই আপনাকে ছেড়ে যাবে না। ওই সময় এদের দুজনের চোখ দিয়েই পানি পড়ছিল। বাউইন একটা শীতের জামা ওয়েনসুর গায়ে দেয়। এরপরে সে ফিতা বাঁধতে বাঁধতে বলে যত যাই হয়ে যাক, আপনি মনে রাখবেন আপনাকে বাঁচতে হবে। ওয়েনসু তার হাত ধরলে সে হাত সরিয়ে নেয়। ওয়েনসু বলে তোমার কাছে কি খাবারের কিছু আছে? বাউইন বলে আপনি দেরি করে গেলে আবার কিছু হবে না তো? সে বলে আজ সে আমাকে ছুটি দিয়েছে আমার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য। আমার পরিবার বলতে এখন তো এই একটা জায়গায় আছে। বাউইন এরপর তার জন্য খাবার নিয়ে আসে। এরপরে সে বলতে থাকে আমি অন্য একটা কাজ করতে চাই, খাবার বিক্রি করে আমি মোটামুটি টাকা পাই, তবে সেগুলোতে বেশি টাকা জমে না। আমার অনেক টাকা জমাতে হবে যাতে আমি একটা বাড়ি কিনতে পারি। এরপর আপনার বাবা মা যখন ছাড়া পাবে তখন যেন তারা সেখানে থাকতে পারে। ওয়েনসু বলে আর আমি? সে বলে আমি জানি আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন, আপনার কাজ শেষ হয়ে গেলে আপনিও চলে আসবেন। এখানে সিন কাট হয়ে যায়, দেখা যায় এরা দুজন বিছানায় চলে এসেছে। ওয়েনসু তাকে বিভিন্ন জায়গায় টাচ করতে থাকে। এরপরে যখনই সে তাকে কিস করতে যায়, বাউইন তাকে ধাক্কা দিয়ে দেয়। সে বলে তোমার কি মনে হয় আমি এখন নষ্ট হয়ে গেছি? সে তখন চিৎকার করে বলে না না না। তবে দেখা যায় সে তো আসলে স্বপ্ন দেখছিল। বর্তমানে সে না 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 করতে করতে মাটিতে পড়ে গেছে। ওয়েনসু তাকে নিয়ে এসে বলে কিসের না? তুমি কি কাল রাতে কোনো খারাপ স্বপ্ন দেখেছো? সে স্বপ্ন আরেকবার একটু মনে করে বলে এই কথা জিজ্ঞেস করবেন না। তখনই তাদের দরজায় কেউ টোকা দিলে ওয়েনসু দরজা খুললে দেখা যায় ট্যাং এসেছে। ট্যাং ওয়েনসুকে দেখে একদম অবাক হয়ে যায়। তখন বাজো ভাইয়া বলে ডাক দিলে ট্যাং বলে ও আপনি তাহলে ওদের ভাইয়া। বাউইন তার পরিচয় দেয় আর বলে ইনি আমাদের প্রতিবেশী, একটা রেস্টুরেন্টে কাজ করে। এরপরে তারা একসঙ্গে খাবার খেতে বসলে এদের দুজনের কথা শুনে ওয়েনসু অনেক জেলাস হতে থাকে। সে বলে তোমরা কি মোটামুটি ঘনিষ্ঠ? ট্যাং বলে অবশ্যই, দেখুন বাউইন তো আমার জামা পর্যন্ত সেলাই করে দিয়েছে। ওয়েনসু এই কথা শুনে আর সহ্যই করতে পারে না, সেখান থেকে উঠে চলে যায়। এরপরে আমরা বাজোকে দেখি। একটু পরে মাস্টার বলে সবার লেখাই ভালো হয়েছে, তবে বাজোর হাতের লেখা অনেক সুন্দর, তোমাদেরও সুন্দর করে লিখতে হবে। এই বলে সে চলে যায়। এখানে একটা ম্যাজিস্ট্রেটের মেয়ে ছিল, সে বাজোকে ধরে। এরপরে বাকি মেয়েরা সেই কাগজ নিয়ে আসে। এরপর তারা সবাই মিলে সেটাকে ছিঁড়ে ফেলে। এখানে তাদের মধ্যে ভালোই একটা মারামারি লেগে যায়। এই খবর একজন মহিলা বাউইনকে দিলে সে তাড়াতাড়ি সেখানে আসতে থাকে। দেখা যায় মাস্টার বাজোকে বলছে তোমার অন্যায় হয়েছে, ক্ষমা চেয়ে নাও। সে বলে আমি কেন ক্ষমা চাইব? আমি কি অন্যায় করেছি? ও আমার কাগজ চুরি করেছে, ও আমার লেখা ছিঁড়ে ফেলেছে, তাহলে আমি কেন ক্ষমা চাইব? ওটা ছিল ম্যাজিস্ট্রেটের মেয়ে। ম্যাজিস্ট্রেট বলে তুমি তো ভালো জেদি একটা মেয়ে, তোমাকে এইসব কে শিখিয়েছে? তখন পেছন থেকে বাউইন বলে আমি শিখিয়েছি, অন্যায় না করে থাকলে কেন অন্যায় স্বীকার করব? মাস্টার বলে আরে তুমি এভাবে কথা কেন বলছো? অন্যায় স্বীকার করে নিয়ে চলে যাও না। তবে বাউইন কিছুতেই রাজি হয় না। ম্যাজিস্ট্রেট সেখান থেকে চলে যায়। মাস্টার বলে তোমরা গরিব মানুষ, পেছনে ক্ষমতাবান কেউ নেই, বড়দের সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাভ কি বলতো? তখনই একটা মেয়ে এসে বলে তোমাকে আমাদের হেডমাস্টার ডেকেছে। বাউইন তার সাথে গেলে সে বলে তোমাকে আগে এই ড্রেস পরতে হবে। এরপরে সে ড্রেস চেঞ্জ করে যখন হেডমাস্টারের কাছে যায় তখন দেখা যায় এটা হলো রাজকুমারী এবং সে এখন ওয়েনসুর মুখে ওয়াইন ঢালছে। বাউইন এসে যখন তাকে সম্মান জানায় তখন ওয়েনসু সেখান থেকে উঠে পড়ে। রাজকুমারী বলে শুনেছি তুমি নাকি ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঝগড়া করেছো। বাউইন বলে জি। সে বলে আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য ডাকিনি, আমি তোমার সঙ্গে একটু খেলতে ডেকেছি। এরপরে তাদের সামনে তীর নিক্ষেপ করার সকল জিনিসপত্র আনা হয়। রাজকুমারী বলে মাঝের সাদা ফুলটায় তোমাকে তীর মারতে হবে, তবে তুমি 3 বার সুযোগ পাবে। রাজকুমারী ইশারা দিলে একজন লোক সেই টার্গেটটাকে ঘোরাতে থাকে।
বাউইন তীর ছুড়ে দিলে সেটা পাশে লাগে, সাথে সাথেই সেখানে থাকা একজন লোককে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর বাউইন আরেকটা তীর ছুড়লে সেটাও ভুল জায়গায় লাগে, সেখানে থাকা আরো একজনকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। রাজকুমারী বলে, এইবার কিন্তু সাবধানে করো, কারণ এবার না পারলে কিন্তু শাস্তি হবে ওয়েনসুর। বাউইন নিচে বসে বলে, রাজকুমারী আমি কখনোই তীর চালাইনি, আমি এটা কি করে খেলবো? রাজকুমারী বলে, ঠিক আছে, আমি তাহলে তোমাকে অন্য খেলা দেব, তবে শর্ত হলো ওয়েনসুকে নিজের চুল কাটতে হবে। ওয়েনসু কোনো কিছু না ভেবেই নিজের চুল কেটে ফেলে। আমি তোমাদের বলে দিই, ওই সময় কিন্তু মানা হতো চুল কেটে ফেলা অনেক বড় পাপ, কারণ চুল মানুষ জন্ম থেকেই নিয়ে আসে। এটা দেখে রাজকুমারী খেলা বদলে ফেলে, যেখানে দুটো পাখি ছেড়ে দেওয়া হবে এবং বাউইনকে ঢিল ছুঁড়ে এই দুটো পাখিকেই মারতে হবে। যদি সে সেটা না পারে তাহলে বাউইন আর ওয়েনসু দুজনকেই মেরে ফেলা হবে। বাউইন সহজেই পাখি দুটোকে মেরে ফেলে, কারণ এই খেলা সে আগেও খেলেছে। রাজকুমারী তাকে চলে যেতে বললে সে ওয়েনসুর দিকে একবার তাকায়। রাজকুমারী ওয়েনসুর কাছে এসে বলে, তোমার কি কষ্ট হচ্ছে? সে বাউইনকে পোশাক খুলতে বলে। বাউইন নিজের পোশাক খুলে সেখানে রেখে তারপরে চলে যায়। রাজকুমারী ওয়েনসুকে বলে, আজ তুমি আমাকে একদম রাগিয়ে দিয়েছো। এদিকে বাউইন মাথা ঘুরে পড়ে যায়। ট্যাং নিজের গায়ের জামা তার গায়ে দেয়। বাজো কান্না করতে শুরু করলে সে বলে, কেঁদো না, আমি ঠিক আছি, আমার শুধু একটু খিদা লেগেছে। এরপরে তারা বাড়িতে চলে যায়। রাতের বেলা দেখা যায় রাজকুমারী আজ অন্য একটা ছেলের সঙ্গে বিছানায় আছে, আর এর ঠিক সামনেই ওয়েনসু হাঁটু গেড়ে বসে আছে, কারণ আজকে সে রাজকুমারীকে রাগিয়ে দিয়েছে আর এটাই তার শাস্তি। সবকিছু শেষ করে রাজকুমারী তার কাছে আসে আর বলে, তোমার মনে হয় ওই মেয়েটা এত কিছুর পরেও তোমাকে ভালোবাসবে? তুমি ওকে ভুলে যাও, আমাকে মেনে নাও। এদিকে বাউইন ভাবতে থাকে, আজ মাস্টার যখন বলছিল যে তোমার পিছনে কোনো ক্ষমতা নেই, তুমি কিভাবে বড় বড় লোকেদের সঙ্গে পারবে, বিষয়টা নিয়ে সে একটু ভাবছিল। পরদিন সে নিজের টাকা পয়সা হিসাব করছিল, তখন ট্যাং এসে তাকে কতগুলো টাকা দেয় আর বলে, তুমি যেগুলো জিনিস বিক্রি করতে বলেছিলে সেগুলো বিক্রি করে দিয়েছি, দামও ভালো পেয়েছি। বাউইন বলে, তুমি এই টাকাগুলো পাশের বাড়ির আন্টিকে দেবে, যাতে সে কয়েকদিন বাজর খেয়াল রাখে। আমি টাকা ইনকাম করার আরেকটা রাস্তা পেয়েছি, আমাকে বেশি টাকা ইনকাম করতেই হবে। সে বলে, তুমি কোথায় যাবে? বাউইন তার কানে কানে বললে সে বলে, তুমি সেখানে কি করে যাবে, তুমি তো মেয়ে। বাউইন বলে, কাজের আবার ছেলে আর মেয়ে আছে নাকি? যেটা ছেলেরা পারবে সেটা আমিও পারবো। এরপর 10 দিন পরে সিন দেখানো হয়। ওয়েনসু নিজের একটা পেন্টিং বিক্রি করতে এনেছে। সেই লোক তাকে শুধুমাত্র 3 টাকা দেয়। এরপর বলে, আপনার হাতের লেখা ভালো, আপনি আমার হয়ে একটা বই কপি করতে পারবেন? প্রত্যেকটা বই কপি করার জন্য 10 টাকা করে পাবেন। সে বইটা দেখালে ওয়েনসু বলে, এটা তো চুরি করা বই। দোকানদার বলে, ভাই তুমি কাজ করলে করবে, না করলে নাই, আমার বদনাম করবে না। ওয়েনসু বাউইনের বাড়িতে আসে, তখন সে ট্যাংকে দেখে বলে, বাউইন কোথায়? সে বলে, ভাইয়া আপনি জানেন না, ও তো সমুদ্রে গেছে 2 সপ্তাহ হয়ে গেছে। ওয়েনসু এই কথা শুনে একদম অবাক হয়ে যায়। সে বলে, কবে আসবে? ট্যাং বলে, তা তো জানি না, এখন পর্যন্ত কোনো সংবাদও পাইনি। ওয়েনসু তাকে টাকা দিয়ে বলে, ও আসলে এই টাকাটা দেবেন। কিন্তু ট্যাং বলে, না না, ও আসলে আপনি দিয়ে দেবেন। ওয়েনসু এরপর চলে যায়। এদিকে আমরা বাউইনকে দেখি, সে সমুদ্রের একটা জাহাজে আছে, আরো লোকেরা আর মহিলারাও সেখানে আছে। তারা আসলে মূলত সমুদ্র থেকে ঝিনুক খোঁজে, তার ভেতর থেকে মুক্তা বের করে। মুক্তার কিন্তু অনেক দাম, মানে আমার অনেক দাম। যাই হোক, বাউইন একের পর এক মুক্তা পেতে থাকে। এদিকে আমরা দেখতে পাই ওয়েনসু সেই বইটাকে কপি করছে। ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে শোনানো হয় ওই লোকটা তাকে বলছিল, ওই দিন তো বললেন আপনি চুরি করা বই কপি করেন না, তবে এখন কিন্তু আর 10 টাকা দেব না, এখন 6 টাকা দেব। ওয়েনসু 6 টাকার বিনিময়ে রাত জেগে বই কপি করছিল। এভাবেই দিন পার হতে থাকে। একদিন রাতে ওয়েনসু বাউইনের সেই বাড়ির কাছে আসে। বাড়ি অন্ধকার দেখে সে বলতে থাকে, একটাই আসার জায়গা ছিল আমার, এখন সেটাও নেই। অন্যদিকে বাউইন আজ একটা কালো মুক্তা পেয়েছে। সে অনেক খুশি হয়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। ওয়েনসু মনে মনে বলতে থাকে, তুমি কবে ফিরে আসবে, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। এরপরে দেখা যায় বাজো দরজায় 1-2 লিখছে। তখন পেছন থেকে বাউইন এসে বলে, কে গো, পড়ালেখা করছে? বাজো তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। বাউইন বলে, দেখো আমি তোমার জন্য কত কিছু এনেছি। তখন সেখানে ট্যাং আসে। সে তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর বলে, আমি তোমার জন্য রান্না করতে যাচ্ছি। ওই সময় বাজো বলে, ভাইয়া বলেছিল তুমি ফিরে আসলে নদীর কাছের চেরি গাছটাতে একটা লাল ফিতা বেঁধে দিতে। এই কথা শুনে বাউইন দৌড়ে যেতে থাকে।
ট্যাং বলে, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার জন্য রান্না করব। এদিকে বাউইন একটা ফিতার দোকানে আসে। ওই সময় তার পেছন দিয়েই নৌকায় করে ওয়েনসু যাচ্ছিল। সে জানালা দিয়ে সেই গাছটাকে দেখে, তবে কোনো ফিতা না দেখতে পেয়ে তার মনটা খারাপ হয়ে যায়। বাউইন দৌড়ে দৌড়ে উঠে সেই গাছের কাছে যায়। অন্যদিকে কয়েকজন লোক কিছু জিনিস উঠাতে গিয়ে সবগুলো জিনিস নৌকার সামনে ফেলে দেয়। এতে নৌকা থেমে গেলে ওয়েনসু আবার জানালা দিয়ে যখন দেখে, তখন সে দেখতে পায় গাছে লাল ফিতা বাঁধা। সে রাজকুমারীকে গিয়ে বলে, আপনি দোকানে পোশাক বানাতে দিয়েছিলেন না, আমি গিয়ে নিয়ে আসছি। এই বলে সে নৌকা থেকে নেমে যায়। রাজকুমারীর নৌকা চলে গেলে সে দৌড়ে সেই গাছের কাছে যায়, তবে দেখা যায় সেখানে শুধু ফিতা, আশেপাশে সে কাউকে দেখতে পায় না। তখনই পেছন থেকে বাউইন তাকে ডাক দেয়। চেরি গাছের ফুল তার গায়ে ঝরে পড়তে থাকে। সে দৌড়ে বাউইনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। বাউইন তাকে ডাক দিলে সে বলে, তোমার সাহস তো কম না, তুমি একা একা এত দূরে চলে গেছো। যদি জাহাজের কিছু হতো, যদি জাহাজ উল্টে যেত, তখন তুমি কি করতে? আমার বোনের কি হতো, আমার কি হতো? পরে সে থেমে গিয়ে বলে, একবারও নিজের চিন্তা করো না, জাহাজে গিয়ে কয়লার মতো কালো হয়ে গেছো। কে করবে তোমাকে বিয়ে? সে বলে, আমার বিয়ে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ওয়েনসু তাকে টাকা দিলে সে বলে, আমার টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে। ওয়েনসু বলে, তুমি নিজে কষ্ট করবে, কিন্তু আমার টাকা নেবে না। সে বলে, টাকা তো টাকাই, আমি বলতে চাইছি আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আপনি আপনার কাজে অটুট থাকুন। যদি আপনি আমাকে সাহায্য করতেই চান, তাহলে একটা জিনিস লিখে দিন। এরপর দেখা যায় বাউইন একটা রেস্টুরেন্ট খুলেছে। দূর থেকে ওয়েনসু সেটা দেখছে, আর এই রেস্টুরেন্টের নামটাই ওয়েনসু লিখে দিয়েছে। তখন ওয়েনসু দুজন লোককে কথা বলতে শোনে, যারা বলছিল তাদের রাজ্য আর শিরং রাজ্যের মধ্যে যুদ্ধ হতে চলেছে। একটু পরে দেখা যায় রাজকুমারী তাকে জিজ্ঞেস করছে, তুমি বলো তো এখন আমার কি করা উচিত? শিরং রাজ্য আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছে। ওয়েনসু বলে, যদি আমাকে নির্ভয় দেন তাহলে আমি বলবো যুদ্ধ, শান্তি, এই সব কিছু নির্ভর করে কোনটা আমাদের জন্য লাভবান। যেটাতে আমাদের লাভ হবে আমরা সেটাই করব। মাঝরাতে বাউইন তার রেস্টুরেন্টে বসেছিল। তখন ওয়েনসু সেখানে আসে। সে বলে, আমার জন্য কি এক বাটি খাবার রান্না করা যাবে? বাউইন তাকে খাবার এনে দিলে ওয়েনসু চুপ করে থাকে। তখন বাউইন একটু খায়, কারণ তার মনে হয় যে হয়তো সে মশলা উল্টাপাল্টা দিয়ে ফেলেছে। কিন্তু খাবার খাওয়ার পর সে বুঝতে পারে আসলে ওয়েনসু এটা ইচ্ছে করে করেছে, যাতে বাউইন তার প্লেট থেকে খাবার খায়। ওয়েনসু বলে, খাবারটা খেয়ে বাড়ির কথা মনে পড়ে গেল। বাউইন বলে, কারণ এই রেসিপিটা আপনার মায়ের সাথে আমি কিছু মিক্স করেছি, এজন্যই আপনার বাড়ির কথা মনে পড়ছে। পরদিন রেস্টুরেন্টে বাউইনের কাছে তাদের দোকানের একটা মেয়ে এসে বলে, আমাদের এখানে কি প্যান নামে কেউ থাকে? একজন লোক এসে প্যান নামের কাউকে খুঁজছে। বাউইন সেখানে গিয়ে দেখতে পায় এটা তার ভাই। সে বলে, তুমি এখানে কেন এসেছো? বাড়ির সবাই ঠিক আছে? সে বলে, বাড়ির সবাই ঠিক আছে, আমি এখানে কিছু টাকা চাইতে এসেছি। প্যান তখন তাকে বকা দিয়ে রেস্টুরেন্ট থেকে বের করে দিতে চায়। সে বলে, আমার নাম এখন প্যান নয়, আমার নাম বাউইন। তার ভাই বলে, কি, নাম চেঞ্জ করে ফেললেই তুমি অন্য কেউ হয়ে যাবে নাকি? তুমি সারা জীবন আমাদের পরিবারের, তুমি একটু অপেক্ষা করো, তোমাকে আমি বোঝাচ্ছি। এই বলে সে চলে যায়। আর এখানেই এই ড্রামার প্রথম পার্টটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ড্রামাটা আমি কন্টিনিউ করবো কিনা সেটাও আমাকে জানিয়ে দিও।